নমস্কার। দেখতে দেখতে আজ ময়ূরাক্ষীর চতুর্থ পর্ব হয়ে গেল, আর একটি পর্বেই ময়ূরাক্ষী শেষ করার চেষ্টা করব। আমরা নিজেদের যথাসম্ভব চেষ্টা করছি যেন আপনাদের আমাদের পাঠ ভালো লাগে এবং আমরা যেন দিনে দিনে আরও ভালোভাবে আপনাদের কাছে পাঠ উপস্থাপন করতে পারি। কোনো রকম ভুলভ্রান্তির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনাদের যে কোনো রকম সাজেশনস আমাদের সাথে শেয়ার করলে আমাদের খুব ভালো লাগবে। এই হিমুর গল্পে অনেক ক্ষেত্রেই কিছু বক্তব্য একটু অনুভূতিপ্রবণ। লেখার অরিজিনালিটি ধরে রাখার চেষ্টায় আমরা সেরম কিছু পাল্টাইনি। আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই শুনতে থাকুন গল্প FM বাংলা। আজ হুমায়ুন আহমেদের হিমুর ময়ূরাক্ষীর চতুর্থ পর্ব। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন ছিলেন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবিই নেই। বাবা মারা যান আমার 9 বছর বয়সে, তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভিতর থেকে কেউ আমার দিকে যেন তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে, তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ চেষ্টা করছি। অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুন আমি জানি না। কি যে ঝামেলায় পড়লাম, পেট ব্যথা করছে। বাবার বোধহয় ধারণা ছিল যে শিশুদের একটিমাত্র সমস্যা পেটে ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে কোনো শিশু যদি হঠাৎ কেঁদে ওঠে তখনই বুঝতে হবে তার পেটে ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি। কিরে হিমু, তোর কি পেট ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোন জায়গাটায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধশক্তি বেশ ভালোই। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয়ে রাখে? স্কুলে ভর্তি করতে নিয়ে গেলেন। হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বললেন? হিমালয়। আহমেদ বা মোহাম্মদ এইসব কিছু আছে? জি না, শুধুই হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামেও হয়। হিমালয়ের নামে নাম হতে দোষ কি? হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য কি আছে? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয়, সেই জন্যই এই নাম। তাহলে আকাশ নাম রাখলেন না কেন? আকাশ তো আরো বড়। বড় হলেও তা ধরা ছোঁয়ার বাইরে। হিমালয়কে স্পর্শ করা চায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি হবে না। এমন কোনো নিয়ম আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইনটাইন আমি জানি না। এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে। এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন। তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না। মিথ্যা কথা বলা শিখবে। খুবই ভালো কথা, তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটি ঘটনাই লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কী করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্রজ্ঞান, লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটাত দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বইও লিখেছিলেন, নোটস অফ প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই।
তার পরিবারের কারোর সঙ্গেই তার কোনোই যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটা চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মামার বাড়ি পাঠানো হয়, এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমাদের ছোট্ট বাসা ভর্তি হয়ে যায়। আমার দাদাজানকে আমি তখনই প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যের, টকটকে গৌর বর্ণের একজন মানুষ। চেহারার কোথায় যেন জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাক, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক। ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর। ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদাজান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যিই অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস? এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন। এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো, যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলিস? তা দিয়ে আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ তখন খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন। আদুরে গলায় বললেন, খোকা, তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থাও তার আর ছিল না। কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দু একটা ছোটখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো। বাবা তাদের সেই সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার 9 দিনের দিন মারা গেলেন। সজ্ঞানে মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছি, সেগুলি মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হলো না। আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না। তবে 16 বছর পর তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগে পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিশাচ শ্রেণীর। পিশাচ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, একটু ঘুমোবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে। দ্বিতীয় আমার মৃত্যু হবার কথা। কাজেই আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি। শোনো হিমু, কোনো রকম উচ্চাশা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এইসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি। শেষের দিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সব সময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতেই একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, ও আচ্ছা,
তাহলে এর নামই মৃত্যু। এটা মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়? তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো। আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন। আরে, এটা কেমন ছেলে? বাবা মরে গেল, এক ফোঁটা চোখের পানি নেই। এ তো দেখি তার বাপের চেয়ে পাগল হয়েছে। এইদিকে আয়, বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বলবেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। দাদাজানের বাড়িটা বিশাল। সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেওয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না, এতদিন খালি বাবার কাছেই পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছো বাবার কাছে? ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব। কি বলছো কিছুই তো বুঝলাম না। এই যেমন ধরুন মিথ্যা, মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস, এসবই তো মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন, অমাবস্যা ইংরেজি কি জানো? জানি। অমাবস্যা হলো নিউ মুন। বলে নিউ মুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃন্ময় শব্দের মানে কি? মৃন্ময় হলো মাটির তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন, কিন্তু এই বাড়ির অন্য কেউই হলো না। আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাবা ছিল পাগল, উন্মাদ। ও যেসব শিখিয়েছে সব ভুলে যা, সব নতুন করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দেব। আর শোনো, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন, একে কেউ হিমালয় বা হিমু কিছুই ডাকতে পারবে না। এর নাম চৌধুরী ইমতিয়াজ, ডাকনাম টুটুল, মনে থাকবে? এই ছেলের মাথার ভেতর এই নাম দুটি ঢুকিয়ে দিতে হবে। সারাদিনই খুব কম করে হলেও একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল ডাকতে হবে। ইটস অ্যান অর্ডার। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে যেন আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখ ভর্তি পান, অ্যাস্ট্রেতে সেই পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাবার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই, যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই ঘরবাড়ি। আমি ঘরে ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি। আমি তোমার বড় মামা, আমাকে সেলাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না। সে গ্রামে গিয়ে কি করবে? সে এখানেই থাকবে, পড়াশোনা করবে। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এই রকম হাস্যকর কথা তিনি আগে কখনো শোনেননি। দেখেন তালই সাহেব, ছেলের বাবা পত্র মারফত আমাকে এই অধিকার দিয়ে গেছে। এখন যদি আপনারা দিতে না চান, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে, কোর্টে ফয়সালা হবে। উপায় কি? যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড় মামা অ্যাস্ট্রেতে আর একবার পানের পিক ফেলে বললেন, বাবার ইচ্ছে মতোই কাজ হোক, খামোখা আপত্তি করছেন কেন? ছেলের খরচাপাতির জন্যে মাসে মাসে টাকা দিবেন, তাহলেই তো হয়। আপনি কি করেন? ও তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, এইবার জিততে পারি নাই, 13 ভোটে ঠক খেয়েছি। যদি অনুমতি দেন একটা বেয়াদবি করি। কি বেয়াদবি?
এই একটা সিগারেট ধরাই। এমন নেশা হয়েছে, না খেলে দমটা বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙুলের ভিতর দিয়া অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে। টাকা আমার কাছে কিছুই না, আসছি রক্তের টানে। রক্তের টান বড় কঠিন জিনিস তালুই সাহেব। এই যে বোনরে বিয়া দিলাম, তারপর আর কোনো খোঁজ নাই। কি যে যন্ত্রণা, কোনো চিঠিপত্র নাই, কিছু নাই। শুনি আজ এই জায়গায় তো কাল শুনি ভিন্ন জায়গায়। কি যে যন্ত্রণা। যাক, হিমালয় বাবাকে দেখে মনটা একটু শান্ত হয়েছে। তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কি জন্যে? চৌধুরী থাকবে পিছে, আগে ঘোড়া তারপর গাড়ি। কি বলেন তালই সাহেব? দাদাজান কোনো উত্তর দিলেন না। তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল। বড় মামার মুখে পান। সেই অবস্থাতেই চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে? সেটা তালই সাহেব আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো। আফসোস, সে তো আর জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই। সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপরে কেমনে কেমনে সব হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালুই সাহেব, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই। নানা লোকে নানা কথা বলে। কেউ বলে নামকা বাস্তে বিয়ে করে নিয়ে গেছে, পাচার করে দেবে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ধরেন ওই মিডিল ইস্ট, এইসব জায়গায় মেয়েকে নাকি ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না। উৎসিত কথা না, এগুলো তো সত্যি কথা। এই রকম পার্টি আসে। সত্যি কি কথা সবসময় বলা যায় না। আমার কাছে এটা পাবেন না তালুই সাহেব। সত্য কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক। তাই নাকি? জি, আমার হিমালয় বাবাকে আমি নিয়ে যাব। পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলবেন। মামলার তদবিরে এইসি 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালই সাহেব। আত্মীয়দের মধ্যে গন্ডগোল আমার একদম পছন্দ হয় না। আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি এখন বাড়ায় করছে 3 গুণ। গরিব মানুষ যে একটা মামলা মোকদ্দমা করবে সে উপায়ও তো রাখে নাই। এই বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এইটা তো বাপের বেটা। আজ তাহলে উঠি তালই সাহেব। বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দিবেন, আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পায়ে ধরতে এগিয়ে গেলেন। দাদাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি আমার মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা পিশাচ শ্রেণীর। কাজেই তাদের সম্পর্কে আগে থেকেই একটা ধারণা আমার মধ্যে ছিল। আমি বড় মামা এবং অন্য 2 মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হওয়ার 3য় দিনের একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকেই মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টে বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড় মামার নির্দেশে বিড়াল 3টেকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবাই করা যায়, তাইতে কোনো দোষ হয় না। দেখি বড় ছুরিটা বার কর। এই কাজ তো আর কেউ করবে না, আমাকেই করতে হবে। উপায় কি? মামা নিজেই উঠোনে 3টে বিড়ালকে জবাই করলেন। এর মধ্যে একটা ছিল গর্ভবতী। ওই বাড়িতে আমার তেমন কোনোই অসুবিধা হয়নি। 3 মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন। পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল। তাদের জগৎ ছিল ভিন্ন। একসঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া, একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লা ছুট খেলা, খাওয়াও হতো একসঙ্গে।
এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আর এক মামি দিচ্ছেন 1 হাতা করে তরকারি, 2 হাতা করে ডাল। চামচে যা উঠে আসে তাই। কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও, বললেই চামচের বাড়ি। আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল, এ ওকে মারছে, সে তাকে মারছে। সেসব নিয়ে কেউ কখনো নালিশও করছে না। নালিশ দেওয়ায় বিপদ আছে। একজন নালিশ দিল, কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হলো না। হাতের কাছে যে কয়জনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো। সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না। আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম। সীমাহীন স্বাধীনতা, যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না। আমি কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কু কু করছে, কেউ ফিরেও তাকাচ্ছে না। নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই। মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে। কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই, এ ওরটা পড়ছে ও তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকেই আমি ম্যাট্রিক পাশ করি। যে বছর ম্যাট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজন কেউ মাছ মারবার কোঁচ দিয়ে বড় মামাকে একেবারে গেঁথে ফেলে। বিশাল কোঁচ, মামার পেট এফোর ওফোর হয়ে যায়। কোচের খানিকটা পিঠ ছ্যাদা করে বের হয়ে থাকে। উঠোনে চাটাই পেতে মামাকে শুইয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচব না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে কারাই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে থানায় ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব, এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস, শুধুমাত্র এর ওপরেই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন, এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি। কোরআন মজিদ আনেন, আমি কোরআন মজিদে হাত দিয়া বলি। তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন। মারা গেলেন থানাতেই। মরবার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ, কাজটা মন্দ হয় নাই। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে আগে মৌলানা ডাকিয়ে তওবা করলেন। তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলেছি, এখন আর চিন্তা নাই, সব পাপ মাপ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হব। খামখা কান্ত কেন? তওবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, সময় তো পাওয়া গেছে। কান্তাকাটি না করে আমার কানের কাছে দরুদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকা চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে হঠাৎ ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব কিনা ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপর আর ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কি করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিঙ্কি। ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল, ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বদ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত ঘামছে। কিরকম বদ মেয়ে চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস, ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি।
আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল, রাত দুপুরে এলো কি জন্য? হ্যাঁ, দেখ না কাণ্ড। বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে এর মধ্যে, নাকি সারা রাত জেগে গল্প করতে হব। রাত কি চলে গেছে নাকি? খুবই সত্যি কথা। এখন ধরো কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কি করে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু, ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারব। তারপর দ্বিতীয় চড়টা রিঙ্কির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থই হয় না। তুই সব সময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন? ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে দুদিন পরে এই বাড়ির জামাই হচ্ছে, তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে আসলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেব? কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক। আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক না। তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো যে আমরা চাপ দিচ্ছি? চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি এতেই তো ওর ধন্য হয়ে যাওয়া উচিত। তার তিন পুরুষের ভাগ্য যে আমরা। ছেলে এমন কি খারাপ? খারাপ তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু যায় আসে না। পুরুষ হচ্ছে গিয়ে ওই সোনার চামচ। সোনার চামচ একটু বাঁকাও ভালো। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে, আমার ধারণা হবে। তোর কথাতে সব সময় মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই। বলে ফেলো। রিঙ্কির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। দুদিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, দুদিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতের ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতাটা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তা তোমার দিকের আত্মীয় স্বজনরা? ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান। মানে রিঙ্কি বেচারির দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললেই উনি ম্যানেজ করে দেবেন। আপনি যে সত্যি করবেন সেটা বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করব বলুন। রিঙ্কি এমন অভিমান, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেন্সিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলছে আর কোনোদিন যদি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে। এই রকম সেন্সিটিভ মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে। রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তবে তার চেয়েও যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুপা ফুপুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছেন কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি এটা জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছ। অসম্ভব সুন্দর জোছনা হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা? আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি আর বাদল ওদের 11টার ট্রেনে তুলে দিতে এলাম। ফুপা ফুপু এলেন না, ফুপার শরীর খারাপ করেছে।
ট্রেন ছাড়বার আগের মুহূর্তে রিঙ্কি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরে তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কখনো কষ্ট আসে না। তুমি যে কি পাগলের মতো কথা বলো মাঝে মাঝে। কিসের নদী? আছে একটা নদী, আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দিই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানলার সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম। রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিঙ্কির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নাই রিঙ্কি নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক।